নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। 2024 সালের শুরুতেই আবার ঝোড়ো অভিযানে নামলো ইডি। রেশন দুর্নীতিকাণ্ডের জাল গোটাতে বনগাঁর শিমুলতলার এজেন্সি হানা দিয়েছে। ভোরের আলো ফুটতেই শুক্রবার প্রাক্তন পুরপ্রধানের শ্বশুর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। এর আগেও শঙ্কর আঢ্যকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তবে তিনি গড় হাজির ছিলেন। এবার সাঁড়াশি চাপ শুরু হয়েছে। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর শ্বশুর বিনয় কুমার ঘোষের বাড়িতে পৌঁছন ইডি অফিসাররা। একই সময় আরেকটি তদন্তকারী দল সন্দেশখালীর এক তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে কাছে পৌঁছে ওই তৃণমূল কংগ্রেস নেতার নাম শাহজাহান শেখ। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে স্থানীয়দের রোষে পড়ল ইডি। মারমুখী জনতার চাপে পিছু হাঁটতে হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। ইতিমধ্যেই সন্দেশখালীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয়রা। বেশ কয়েকটি রাস্তা কাঠের গুঁড়ি দিয়ে অবরোধ করা হয়েছে। টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে স্থানীয়দের এক একাংশকে। সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এই প্রথম কোনো অভিযানে গিয়ে এত বড় বিক্ষোভের মুখে পড়ল ইডি। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের বাধা দেওয়া এবং তাদের উপর হামলার ঘটনায় মুখ খুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার এই বিষয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। পুরো ঘটনা তিনি বিচারপতির সামনে বর্ণনা করেন। সব শুনে পুলিশের ভূমিকা নিয়ে জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। বলেন, পুলিশ কি করছিল, পুলিশ কি ঘটনাস্থলে যায়নি? তারপরে তিনি বলেন, রাজ্যপাল কেন ঘোষণা করছেন না রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে? এই বিষয়ে বিচারপতির সংযোজন, তদন্তকারী সংস্থা আক্রান্ত হলে কিভাবে তদন্ত হবে? সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। কি বলছেন নিশীথ প্রামাণিক থেকে দিলীপ ঘোষ, সৌম্য আইচ রায় থেকে সজল ঘোষ, আপনাদের শোনাবো। দেখুন, সন্দেশখালীতে শেখ শাহজাহানের মতো নেতা নেই। তার জনপ্রিয়তা সাধারণ মানুষ মনের প্রাণে গ্রহণ করে এবং শুধু নেতা হিসেবে নয়, একজন সমাজসেবক হিসেবে তিনি বিখ্যাত। ফলে সাধারণ মানুষ, প্রতিটা মানুষ তার কাছে উপকৃত। আজকের হঠাৎ করে ভোরবেলা তার বাড়িতে যদি কেউ তালা ভাঙতে আসে, সে ইডি হোক, সিবিআই হোক, চোর ডাকাত হোক, সাধারণ মানুষ জানবে কী করে? ফলে তারা ভয় পেয়েছে, তারা জানে যে শেখ শাহজাহানের উপর কোনো অ্যাটাক হচ্ছে, ফলে তারা এই কাজটা করেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শেখ শাহজাহানের জনপ্রিয়তাকে শুভেন্দু অধিকারী ভয় পেয়েছে, ফলে ইডি সিবিআই দিয়ে তাকে হেনস্থা করার পরিকল্পনা করছে। আমরা সন্দেশখালী মানুষ হিসেবে ধিক্কার জানাই, কারণ এরকম কোনো রাজনৈতিক লড়াই যদি করা ইচ্ছে তাকে সন্দেশখালীতে রাজনীতি করুক, আমরা সুযোগ করে দেবো। কিন্তু প্রতিহিংসা কেন? একজনের উপর প্রতিহিংসা করে সে রেশন চালও খায় না, রেশন ডিলার না, রেশন কাণ্ডের সঙ্গে কোনোভাবে জড়িত না। তার রেশন দুর্নীতি দায়ে তার বাড়িতে যদি রাতের বেলা, ভোরবেলা কোনো অপরিচিত মানুষ আসে, সাধারণ মানুষ ভয় পেয়েছে, তারা হয়তো আতঙ্কে সেটা করেছে। দেখুন, ইনভেস্টিগেটিং এজেন্সির অফিসাররা স্থানীয় মানুষদের বিভিন্নভাবে প্ররোচিত করেছে, তাই স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশন হয়েছে। সারা ভারতবর্ষের মানুষ এই ইনভেস্টিগেটিং এজেন্সির নামে চূড়ান্ত কনস্পিরেসি দেখতে দেখতে তারা আজকে হতাশ হয়ে গেছে। বিশেষ করে এই বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদিন দিল্লি পরিচালিত এই কনস্পিরেসি চলছে। আর যে ব্যক্তি এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় লিখছেন, তিনি সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত। তাকে প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে,
তার পরিবারের বিভিন্ন লোকের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, অথচ তার কেশাগ্র কেউ স্পর্শ করছে না। তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়, কিন্তু বিজেপি সেটা বলার হিম্মত দেখাবে না। তার কারণ বিজেপির আপাদমস্তক নেতারা দুর্নীতিগ্রস্ত, তৃণমূল কংগ্রেস সেটা করে দেখাতে পারে। যারা মিডিয়ার ওপর আক্রমণ করেছেন, মিডিয়ার ওপর আক্রমণকে তৃণমূল কংগ্রেস কখনো সমর্থন করে না, এক্ষেত্রেও করছে না। সকাল থেকে ইডির অফিসাররা একজন সম্ভাব্য দুষ্কৃতীর বাড়িতে হানা দিতে গেছেন, সার্চ করতে গেছেন, তো দেখা গেল কয়েকশো লোক তাদের ঘিরে ফেলেছে, তাদের উপর আক্রমণ করেছে, অফিসারদের মাথা ফাটিয়েছে, শারীরিক নিগ্রহ করেছে, গাড়ি ভেঙেছে এবং ঘন্টার পর ঘন্টা এই ঘটনা চলছে। এটা দেখতে হচ্ছে মানুষকে। জায়গাটা কোথায়? উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী। সেখানে একজন বিখ্যাত নেতা আছেন টিএমসির, তার ছত্রছায়ায় থাকেন। তিনি রাষ্ট্রবিরোধী সমস্ত গতিবিধির সঙ্গে যুক্ত। সেই শাহজাহান শেখ, যিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে ক্যাম্প করে রাখেন ওখানে, আর তারপরে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন, যারা নাশকতায় যুক্ত। সেই শাহজাহান শেখ, যিনি বিজেপির 3 জন কার্যকর্তাকে মার্ডারের সঙ্গে যুক্ত, তাদের দুজনের বডি খুঁজে পাওয়া যায়নি। এখন 3 জনকে খুন করা হয়েছিল। বারবার ওখানে অভিযোগ এসেছে আইলার টাকা লুট, নদীবাঁধের টাকা লুট, পঞ্চায়েতের টাকা লুট, এই ধরনের সমস্ত কাজ এবং স্মাগলিং এর সঙ্গে যুক্ত যারা, আজকে তারা এটা করাচ্ছে। টিএমসি পার্টি, তার নেতারা এর সঙ্গে যুক্ত আছেন। পুরো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডারের যে সীমা 10, 15, 20 কিলোমিটার অবধি মুক্তাঞ্চল হয়ে গেছে, সেখানে কোনো আইন নাই, কোনো কানুন নাই। আজকের সন্দেশখালীর এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এবং পাশাপাশি এটাও বলবো যে কোনো রাজ্যের কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্বও কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের। কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলবো যে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটা, এটা অত্যন্ত দুঃখজনক। আজকে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন, তাদের পরিবারের প্রতি সমবেথী, আমরাও সমবেথী এবং আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। এবং পাশাপাশি বলবো যে কেন্দ্র সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং পরবর্তী সময়ে নিশ্চিতভাবে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে, আমরা নিশ্চয়ই সেটাও কিন্তু খতিয়ে দেখব। প্রথম কথা বলি, মোগল সম্রাট শাহজাহানের থেকেও এই ভাইপোর শাহজাহানের ওখানে দৌরাত্ম্য অনেক বেশি, শাসন অনেক বেশি। আপনারা নিশ্চয়ই আজকে হারে হারে টের পেয়েছেন। আপনাদের একটা কথা বলি, যারা মেরেছে তাদের কজন ভারতীয় আছে খুঁজে বার করতে হবে, কারণ ওখানকার বিরাট অংশ রোহিঙ্গাদের পুষে রাখা হয়েছে। দেশে যে, রাজ্যে যে আইনের নেই, শাসকের আইন, সেটা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে, মানে ভাবা যায় আজকে বিরোধীরা আক্রান্ত, প্রতিবাদীরা তারা আক্রান্ত, আজকে শেষে সংবাদ মাধ্যমকে ফেলে কুকুর ছাগলের মতন মারছে। এরপরেও যদি মানে আমরা চুপ করে থাকি, তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। এরা সবাই চোর, এদের মাথা থেকে পা অব্দি সবাই চোর। কেউ চুরি থেকে বাঁচতে যে যার মতন করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, যেমন ভাইপো নিজেকে বাঁচানোর চেষ্টা করছে আইন আদালত মধ্যে দিয়ে, কাকুকে হসপিটালে ঢুকিয়ে দেখে, আর এরা বাঁচতে চাইছে মাসেলের ওপর যোগ শক্তি দিয়ে। ইডি মামলা দেরি হয় বলে রোজ অভিযোগ করি আমরা। আপনারা ভাবুন যে ইডিকে কিভাবে মামলাগুলো এগোতে হয়। আজকে ইডি অফিসারদের মারছে। আমি বলবো সেন্ট্রাল গভর্নমেন্টকেও কোনো না কোনো একটা ব্যবস্থা নিতে, কারণ এইভাবে সত্যিই চলা যায় না। সেন্ট্রাল গভর্নমেন্টকে কোনো একটা ব্যবস্থা নিতে আবেদন জানাই। পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত খারাপ, এটা আজকে আবার প্রমাণ করলো।
পশ্চিমবঙ্গের অবস্থা সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান এগুলোর সঙ্গে তুলনা করলে তখন এদের খুব জ্বালা করে। কিন্তু এই ঘটনা দেখাচ্ছে যে পশ্চিমবাংলার অবস্থা এই সমস্ত রাজ্য দেশগুলোর থেকে খারাপ। এই পশ্চিম বাংলাকে যারা পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে, ভারতের জাতীয় সঙ্গীত এখানে বোলানোর চক্রান্ত চলছে, সেখানে ভারতীয় সাংবাদিকদের মারবে না? মারবেই তো। এই হচ্ছে এগিয়ে বাংলা। এই পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলা তৈরি করেছেন। এখানে এরকম শাহজাহান, ঔরঙ্গজেব প্রচুর আছে বাংলায়, এবং আরো অনেক দিলীপ, হাতকাটা দিলীপ, না অমুক তমুক অনেক কিছু আছে। এরা পশ্চিম বাংলাটাকে উপদ্রুত অঞ্চলে তৈরি করেছে। চুরি করবে, লুট করবে, পাট করবে, তারপরে যখন তদন্তকারী সংস্থা ধরতে যাবে বা তদন্তের নামে যাবে তাদের বাড়িতে সার্চ করতে, তখন তাদেরকে আক্রমণ করা হবে। এই বেনিফিশিয়ারি রাজনীতি তৈরি করা হয়েছে পশ্চিম বাংলায়। যারা চুরি করবে আর সিনাজুরি করবে, এর মাথায় ওপরে হচ্ছে কালীঘাট আর ক্যামাস্ট্রিট, এদের মদতে আজকে পশ্চিম বাংলায় এক অপরাধী জগৎ তৈরি হয়েছে। এই অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, তারা নিরাপদ আশ্রয়ে থাকে পশ্চিম বাংলায়। তাদের উপরে যখন এই রকমের তদন্তকারী সংস্থারা যায়, তখন তাদের উপর আক্রমণ করে। আজকে সংবাদ মাধ্যমে বাদ যাচ্ছে না, সংবাদ মাধ্যমের ক্যামেরা ভাঙা হচ্ছে। এটা গণতন্ত্র? এই বাংলা মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গণতন্ত্রের প্ল্যাকার্ড ঝুলিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা এসছেন, আজকে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে খুন করছেন তিনি। ছি, বাংলার মুখ্যমন্ত্রী এই একটা অপরাধের জগৎ তৈরি করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। देश से गैर कानूनी सामान लाना भेजना, ये सारे काम का नायक ये शाहजहान शेख है। उनका घर में जब रेड करने गए, जिस ढंग से ईडी का लोगों के ऊपर अटैक हुआ, गाड़ी तोड़फोड़ किया, ये पूरा साजिश है। कारण इनका सारे जो मस्तान है वो लोगों ने काम किया, कोई जनता नहीं किया। जनता चाहते हैं वो हिरासत में चला जाए, उनके कारण जनता भयभीत है, दुखी है। इसीलिए जो घटना हुआ, इस घटना को हम लोग निंदा करते हैं और तुरंत कार्रवाई होना चाहिए। দেখুন, আমি ওসব বলতে পারবো না কে রোহিঙ্গা জড়িত, কে কোথাকার কে জড়িত। বিজেপি এটাকে নিয়ে এবার তাল পাকানোর চেষ্টা করছে, হিন্দু মুসলমান, এতে একটাই কাজ ওদের। এটা করা না। আইন শৃঙ্খলা যারা ভাঙছে, সে রোহিঙ্গা হোক, সে এদেশি হোক, বিদেশি হোক, স্বদেশী হোক, যেই হোক, সে আইন ভাঙছে। তার একটাই সংজ্ঞা, সে ভারতবর্ষের আইনকে ভুলুণ্ঠিত করছে। এবার সেইখানটাকে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে শিখ, কে রোহিঙ্গা, এইটা বাছার মধ্য দিয়ে রাজনীতির সমীকরণ পাল্টে দেওয়ার চেষ্টা করছে, সাম্প্রদায়িক সমীকরণের রাজনীতি করছে। এইখানে বিজেপির নিকৃষ্টতা, এখানে বিজেপির সংকীর্ণতা বলে মনে করি। যে অপরাধ করে ধর তাদেরকে কেউ মানা করেছে? বাংলার মানুষ বাংলা করে হিন্দু মানা করেছে না মুসলমান মানা করেছে? হঠাৎ করে রোহিঙ্গা চলে আসছে কেন বাজারে? এই যে দাদা, এই যে সন্দেশখালীতে ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনীর উপর, এবং দেখা যাচ্ছে প্রশাসন তো নিষ্ক্রিয় প্রায় কাজ করছে। এখানে প্রশাসন তো তৃণমূলের অঙ্গুল হেলনে চলে, তাই নিষ্ক্রিয়। প্রশাসন সক্রিয় হলে তো অবাক হবো। প্রশাসন সক্রিয় হলে তো এ পশ্চিমবঙ্গে সুনামি এসে যাবে। প্রশাসন সক্রিয় হবে না, দিদির আঙ্গুল হেলনে চলতে হয়। সংবাদ মাধ্যমের গাড়ির উপরে সংগঠিত আক্রমণ, এই সংবাদ মাধ্যম তো বরাবর মার খাচ্ছে বাংলায়। সংবাদ মাধ্যমের উপরে হামলা আজকে তো হয়নি। সংবাদ মাধ্যম বরাবর এই বাংলায় তৃণমূলের সন্ত্রাসের শিকার। সাংবাদিক থেকে আরম্ভ করে ফটোগ্রাফার সবাই শিকার। এই বাংলায় কেউ শান্তিতে নেই, এবং তৃণমূলের লোকেরাও শান্তিতে নেই। তৃণমূলের মধ্যে দৈত্যদের দঙ্গল লেগে গেছে, তৃণমূলের মধ্যে দৈত্যদের দঙ্গল লেগে গেছে, সেখানেও কেউ শান্তিতে নেই। সারা বাংলা জুড়ে অশান্তি আজকে। কত করে বলবো, অঙ্গুল হেলনে বোঝেন না কথা? অঙ্গুল হেলনে মানে কি? সরকারের নির্দেশে করছে। দাদা, কলকাতা হাইকোর্টের করার নির্দেশের পর এসএসকেএম এর ভুলবদল, কোর্টের নির্দেশ আমরা সবসময় মান্যতা দিই। কৃষ্ণ ভদ্রের কণ্ঠ এক্ষুনি গ্রেপ্তার করা উচিত তাদেরকে। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর ঘটনায় ইডির প্রচারণা দেখতে পাচ্ছে তৃণমূল। রাজ্য শাসক দলের বক্তব্য, তাদের বেইজ্জত করতে বিজেপির নির্দেশে বিভিন্নভাবে এলাকা বিক্কায় গিয়ে তদন্তের নামে প্ররোচনা দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। তারই ফলশ্রুতি শুক্রবার সকালের এই ঘটনা বলে মত তাদের। এই প্রসঙ্গে কি বলছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, আপনাদের শোনাবো। সন্দেশখালীর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, একই সঙ্গে দুর্ভাগ্যজনক, কিন্তু এর পেছনে রয়েছে প্ররোচনা।
লাগাতার ধারাবাহিকভাবে কার্যত রোজ শুধুমাত্র তৃণমূলকে বেইজ্জত করবে বলে বিজেপির নির্দেশে সেন্ট্রাল এজেন্সি এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্ররোচনা দিচ্ছে এবং সেটা কার্যত ধারাবাহিক ঘটনায় পরিণত হয়েছে। একদিকে শুভেন্দুর মতো করাপ্টেড রেজিস্টার্ড চোর, ক্যামেরার সামনে টাকা নেওয়া সিবিআই এর এফআইআর নেমড, তাদের বাড়িতে রেড হয় না, কিন্তু যেখানেই বিজেপি সংগঠনে পাল্লা দিতে পারছে না সেই জায়গাগুলোকে গিয়ে এলাকার মানুষকে প্রভোগ করছে, প্ররোচনা দিচ্ছে, গন্ডগোল তৈরি করার চেষ্টা হচ্ছে। এই ধরনের অভিযোগ আমাদের কাছে বারবার আসছে। সন্দেশখালীর ঘটনাও একই জিনিস। সাত সকালে এলাকায় গিয়ে প্ররোচনা দিয়ে একটা গন্ডগোল পাকিয়ে তারপর সেটা তৃণমূলের নামে বা এলাকার মানুষের নামে দোষারোপের চেষ্টা করা। আমরা আরেকটা জিনিস সেই সঙ্গে বলবো যে স্থানীয় মানুষকে বলবো প্ররোচনায় পা দেবেন না। আর সংবাদ মাধ্যম, মিডিয়া, তাদের একাংশকেও এরা কাজে লাগাচ্ছে এই গোটা ভুল প্রচারের কাজে। কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমরা গণতন্ত্রকে সম্মান করি, কোনোভাবে কোনো মিডিয়া সংস্থার প্রতিনিধিরা তারা যেন কোনোভাবে মানুষের ক্ষোভের শিকার না হন, মিডিয়ার ওপর কোনো রকম আঘাত যেন না আসে। এরা চাইছে, মিডিয়ার একাংশ কিন্তু ওদের সঙ্গে মিলে আছে, তারা একসঙ্গে মিথ্যা, কুৎসা, তৃণমূলের ক্ষতি, ষড়যন্ত্র এসব করছে একাংশ, কিন্তু তা সত্ত্বেও কোনো অবস্থায় কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। দলের নেতৃত্ব গোটা জিনিসটা দেখছেন, তারা যথাযথ সময় যা যা করার করবে। প্রায় 4 মাস ধরে চেষ্টা করেও সফল হয়নি ইডি। একাধিকবার এসএসকেএম হাসপাতালে গিয়েও ফিরে এসেছেন তারা, কিন্তু বুধবার রাতে আচমকাই এসএসকেএম হাসপাতালে যায় ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকালে বা বিকেলে না হয়ে হঠাৎই রাতেই কেন ওই বিষয়ে তৎপর হলো ইডি? তাদের ওই তৎপরতার কারণ নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়। আদালতের নির্দেশেই তড়িঘড়ি ইডি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার তোড়জোড় করে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রুদ্ধদ্বার শুনানির পরেই কি সক্রিয় হয় ইডি? বুধবার রাত থেকেই বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই প্রশ্নের উত্তর অধরাই ছিল। বেলায় প্রকাশ্যে এলো আদালতের সেই নির্দেশনামা, যেখানে রীতিমতো সময় বেঁধে বলা হয়েছিল যে কাজ 4 মাসে করা হয়নি ইডিকে তা রাতারাতি করতে হবে। অর্থাৎ হাইকোর্টের নির্দেশেই ইডিকে রাত্রিবেলায় সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে। রাজ্য, 110টি জেলা, 6,713 কিলোমিটার রাস্তা, 66 দিন। লোকসভা ভোটের আগে জোর কদমে ভারত জোড়ো ন্যায় যাত্রার নামতে চলেছেন রাহুল গান্ধী। আর সেই যাত্রায় সবথেকে বেশি পথ অতিক্রম করতে চলেছেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। তবে আপাতত রাহুলের যাত্রার যে নয়া রুটম্যাপ তৈরি করা হয়েছে তাতে নিজের পুরনো লোকসভা কেন্দ্র আমেঠিতে গেলেও রামের অযোধ্যায় যাবেন না কংগ্রেস সাংসদ, যে এলাকা এবার লোকসভা ভোটের ওপরে প্রচারের জন্য একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে এলেও কলকাতায় আসবেন না রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা। শিলিগুড়ি এবং কোচবিহার হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির শক্ত ঘাঁটি মুর্শিদাবাদে যাবেন রাহুলরা। সেখান থেকে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাবেন রুটম্যাপ অনুযায়ী। অসমের গুয়াহাটি হয়ে পশ্চিমবঙ্গে ঢুকবেন, কোচবিহার এবং শিলিগুড়ি হয়ে বিহারে চলে যাবেন, তারপর ফের পশ্চিমবঙ্গে ঢুকবেন, যাবেন মুর্শিদাবাদে, সেখান থেকেই চলে যাবেন ঝাড়খণ্ডে। নিউজ টুডে এখন এই পর্যন্ত। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।